আপনার রায় অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আন্তর্জাতিক মানবাধিকার দিবস। মানবাধিকার এই প্রসঙ্গটা বারংবার জাতীয় রাজনীতি হোক বা রাজ্য রাজনীতি হোক, তার মধ্যে বারংবার রাজনৈতিক আলোচনার মধ্যে তো আসেই, তাছাড়াও নানান মিটিং মিছিল সেমিনারে বারবার চর্চিত হয়। আর এইরকম একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে এবারের আন্তর্জাতিক মানবাধিকার দিবস, সেখানেও মানবাধিকার সংঘাতের সুর। আমরা জানি যে রাজ্যপাল সংঘাত সেটা নতুন কিছু নয়, আর এবার মানবাধিকার দিবসেও সেই সংঘাত আরও একবার প্রকাশ্যে, আরও নির্দিষ্টভাবে বললে একদিকে রাজ্যপাল, অন্যদিকে রাজ্যের সরকার পক্ষ। এই বিতর্ক, তার পাশাপাশি রাজ্যের মানবাধিকার পরিস্থিতি, তার একটা আন্দাজ বুঝে নেওয়ার চেষ্টা করব আজকের আপনার রায় অনুষ্ঠানে। আমাদের সঙ্গে সরাসরি আজকে যারা রয়েছেন তাদের সঙ্গে পরিচয় করিয়ে দিই। আমাদের সঙ্গে সিপিআইএম এর পক্ষ থেকে রয়েছেন সায়ন ব্যানার্জি, কংগ্রেসের পক্ষ থেকে পার্থ মুখার্জি রয়েছেন, টিএমসির পক্ষ থেকে কৃষাণু মিত্র রয়েছেন, বিজেপি সমর্থক সুকান্ত চৌধুরী, এবং আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট মানবাধিকার কর্মী রঞ্জিত সুর। আর কিছুক্ষণের মধ্যে আমাদের সঙ্গে এসে যোগ দেবেন আরেক বিশিষ্ট আইনজীবী অনির্বাণ গুহ ঠাকুরতা এবং প্রাক্তন বিচারপতি অশোক গাঙ্গুলি, যিনি রাজ্য মানবাধিকার কমিশনের প্রাক্তন চেয়ারপারসনও। সবাইকে স্বাগত জানাই। শুরুতে আপনাদের দেখাবো আন্তর্জাতিক মানবাধিকার দিবসে মানবাধিকার সংঘাত। আন্তর্জাতিক মানবাধিকার দিবসের সকালে টুইটে রাজ্যপালের বার্তা। মুখ্যমন্ত্রীকে ট্যাগ করে জগদীপ ধনখড় লিখলেন, রাজ্যের মানবাধিকার পরিস্থিতি উদ্বেগজনক। আইনের শাসন নয়, শাসকের আইন চলছে। দ্রুত পরিস্থিতির বদল ঘটা প্রয়োজন। পরের টুইটে পুলিশ, আইপিএস, আইএএসদের উদ্দেশ্যে এবার রাজ্যপালের বক্তব্য, আমলাতন্ত্রের রাজনীতিকরণ গণতন্ত্রের কাছে চ্যালেঞ্জ হয়ে উঠেছে। টুইটের সঙ্গে একটি ভিডিও পোস্টে রাজ্য মানবাধিকার কমিশনকে কাঠগড়ায় তুলেছেন রাজ্যপাল। पश्चिम बंगाल में मानव अधिकारों का हनन पराकाष्ठा पर है। यहाँ की शासन व्यवस्था और अधिकारीगण राजनीतिक कार्यकर्ता के रूप में काम कर रहे हैं। कितनी दुखदायी स्थिति है कि मानव अधिकार आयोग, जिसका कार्य मानव अधिकारों को सुरक्षित करना है, वो अध्यक्ष के अनुसार आईसीयू में है, वेंटिलेटर पर है। आज के दिन, मानव अधिकार दिवस के दिन, उनका कोई कार्यक्रम न होना एक बहुत बड़ी टिप्पणी है। मैं सरकार से आग्रह करूंगा, अधिकारीगण से आग्रह करूंगा कि उनकी शासन व्यवस्था संविधान के दायरे में रहे, कानून के अनुरूप हो और वो राजनीतिकरण कर अपना कार्य न करे। मैं आशा करता हूं कि जो चिंता मैं लगातार व्यक्त कर रहा हूं, उसकी ओर सरकार ध्यान देगी और लोगों को राहत मिलेगी। বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে তার এই টুইট বুঝিয়ে দিয়েছেন রাজ্যপাল। কোনো একটি ঘটনা নাকি রাজ্যের সার্বিক পরিস্থিতি নিয়েই এই টুইট, তা স্পষ্ট করেননি রাজ্যপাল। তবে রাজ্যপালের টুইটের পরে তেনেপুরে নামে রাজ্যের শাসক দল। শ্রীরামপুরের সাংসদের টুইট, জগদীপ ধনখড় রাজ্যপালের মতো একটি গুরুত্বপূর্ণ পদে থাকার মতো মানসিক ও শারীরিক সুস্থতা আপনার আছে? আপনি নিশ্চিত তো? সাংবিধানিক অধিকার লঙ্ঘনে আপনি 1 নম্বরে। ভগবান আপনাকে সুস্থতা দিন। রাজ্যপাল, রাজ্য সংঘাত, একে অন্যকে আক্রমণ অবশ্যই নতুন ঘটনা নয়। রাজ্যের গণতান্ত্রিক পরিবেশ, বিরোধীদের উপরে আক্রমণ, ভোট পরবর্তী অশান্তি, বিশ্ববিদ্যালয়ের ভূমিকা, আধিকারিকদের ডেকে পাঠানো, কেন্দ্রীয় বাহিনী, দুর্নীতির অভিযোগের মতো বহু ইস্যুতে সংঘাত দেখেছে রাজ্য। তবে আন্তর্জাতিক মানবাধিকার দিবসে রাজ্যপালের এই টুইটে গোটা বিষয়টিতে আলাদা মাত্রা যোগ হয়। রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের দাবি, রাজনৈতিকভাবেও শুক্রবারের ঘটনার প্রভাব সুদূর প্রসারী। জাতীয় স্তরে তৃণমূলের সাংগঠনিক শক্তি বাড়ানোর চেষ্টার মধ্যেই এই টুইট। রাজ্যের পরিস্থিতি নিয়ে রাজ্যপাল প্রশ্ন তোলায় তৃণমূলের অস্বস্তি বাড়ার সম্ভাবনা। রাজ্যপালের টুইটকে বিজেপির কাছে বড় অস্ত্র। ত্রিপুরা সহ অন্যান্য রাজ্যে বিজেপির হাতিয়ার হতে পারে এই টুইট। আন্তর্জাতিক মানবাধিকার দিবসে মুখ্যমন্ত্রীও টুইট করেছেন। মানবাধিকার রক্ষার বার্তা দিয়ে মুখ্যমন্ত্রীর টুইট, চলুন না আমরা হিংসা এবং অসাম্যের বিরুদ্ধে আওয়াজ তুলি, একজোট হয়ে পরস্পরের জন্য লড়াই করি, একে অপরের পাশে দাঁড়াই। একসঙ্গে লড়াই করলে মানবাধিকার বিরোধী শক্তিকে হারানো সম্ভব। রাজ্যপালের টুইট আক্রমণের প্রায় 50 মিনিট পর মুখ্যমন্ত্রীর বার্তা। মুখ্যমন্ত্রী সেখানে সংঘাত এড়ালেও তৃণমূল কংগ্রেস বুঝিয়ে দিচ্ছে সংঘাতের ক্ষেত্র আরো বড় হচ্ছে। ব্যুরো রিপোর্ট, জি24 ঘন্টা। আমি কৃষাণুর কাছে শুরুতে আসবো। কৃষাণু, আমরা যেটা দেখলাম যে আজকে আন্তর্জাতিক মানবাধিকার দিবসের সকালে রাজ্যপাল জগদীপ ধনখড় তিনি এ রাজ্যের মানবাধিকার পরিস্থিতি নিয়ে বড়সড় প্রশ্ন তুলে দিলেন। এরকম মাঝে মাঝে করে থাকে,
সেটা নিয়ে খুব একটা আমি মনে হয় না এখন মানে আপনাদেরও খুব একটা এটা গুরুত্ব দেওয়া উচিত। তার কারণ হচ্ছে উনি নিজেই বলেন, আবার কিছুদিনে উনি ঘুমোতে চলে যান। আর যেটা আমাদের নেতা কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেছেন সেটাই তো আমাদের প্রশ্ন, যে ওনার মানসিক অবস্থা নিয়ে তো একটা প্রশ্নচিহ্ন দাঁড়িয়েছে। এবং উনি যখন এতগুলো প্রশ্নের উত্তর চাইছেন বা দিচ্ছেন, তো ওনাকে তো আরেকটা প্রশ্ন করা হয়েছিল, জনৈক এক সাংবাদিকই করেছিলেন, যে ওই জৈন হাওয়ালা কাণ্ডের ব্যাপার নিয়ে। তো উনি বললেন উত্তর দেবেন, তারপর থেকে এতগুলো মাস পেরিয়ে গেল, উত্তর পেলাম না। আর রাজ্যের ব্যাপারে উনি যা যা লিখলেন সেইগুলো যদি রাজ্য শব্দটা সরিয়ে যদি বিজেপি শাসিত রাজ্য বা কেন্দ্র শাসিত আমাদের যে কেন্দ্রীয় সরকারের নিরিখটা, মানে শুধু নামটা পাল্টে দেওয়া যায়, তো সেই নিরিখে একদম উনি যা যা অভিযোগ করেছেন একদম ঠিক ঠিক বসে। আজকে আমরা দেখেছি লখিমপুর খেড়ি থেকে কৃষক আন্দোলনে 1 বছর ধরে কিভাবে তাদের উপর অত্যাচার হলো, মানবাধিকার হননের উনি একটি বাক্য ব্যয় করলেন না। অপরদিকে উনি যেখান থেকে ওনার হোম টাউন আর কি, ওরই পাশে হরিয়ানাতে জনৈক রাজেশ ধনকর, তিনি একজন কৃষক, তিনি কিন্তু তার নেফিউ নিজ মানে ভাইজির বিয়েতে তিনি বড় বড় করে তার কার্ডে লিখে দিলেন যে এখানে বিজেপি এবং বিজেপির সংঘ পরিবারের কাউকে যাতে তিনি যেই ওই বিয়েতে না আসে। তো এইটা তো আসল মানবাধিকার হনন যেখানে হচ্ছে, সেখানে আমরা তো দেখলাম মিনিস্টারের ছেলে গাড়ি চালিয়ে কৃষক মেরে দিচ্ছে। ত্রিপুরাতে আপনার প্রতিবেদন যখন মানবাধিকার বারবার প্রশ্নের মুখে আসছে, বারবারই যখন মানবাধিকার প্রশ্নে শাসকের ভূমিকা প্রশ্নের মুখে আসছে, সেই সময় দাঁড়িয়ে নির্দিষ্টভাবে এ রাজ্যের প্রসঙ্গ তুলে রাজ্যপালের এই টুইট, এটা নিয়ে তো তৃণমূল কংগ্রেসের আপত্তির যে জায়গাটা, সেটা নিয়ে চর্চা থাকতেই পারে। এটা না, ডেফিনেটলি রাজ্যের সাংবিধানিক প্রধান, তার সমস্ত কিছু সম্পর্কে পর্যবেক্ষণ দেওয়ার অধিকার রয়েছে। কিন্তু যেটা আমি আগেও বললাম, কয়েকটা ইনস্ট্যান্স ইতিমধ্যে মেনশন করলো কৃষাণু, যে যখন গোটা দেশেই আমরা একাধিক মানবাধিকার লঙ্ঘনের ঘটনা দেখতে পাচ্ছি, একাধিক অভিযোগ দেখতে পাচ্ছি, তখন নির্দিষ্টভাবে এই রাজ্যের পরিস্থিতি তুলে টুইট করা। দেখুন, নিশ্চয়ই এটা রাজ্যের রাজ্যপাল, সুতরাং রাজ্য সম্বন্ধেই বলবেন। যেটা কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেছেন যে ওনার মানসিক সুস্থতা নিয়ে, মানবাধিকার হনন তো এইখান থেকে শুরু হয়। মানবাধিকার মানে শুধু ভায়োলেন্স নয়, মানবাধিকারের অনেকগুলো স্তর আছে। আজকে সমস্ত কিছু নিয়ন্ত্রণ, আজকে এই কথাটা শোনালো মাস্টারমশাই, আপনি তো কিছু দেখেননি, একটা আতঙ্ক। কেউ কোনো কথা বললে তার বিরুদ্ধে সেটাকে ট্রোল করা, সেটার সম্বন্ধে অরুচিকর কুরুচিকর কথা বলা, এটা কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের স্বভাব। উনি প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের সম্বন্ধেও বলেছেন। আসল কথা, উনি কখন কি মানসিকতায় থাকেন আমরা জানি না, মানে ওনার মানসিক সুস্থতাটা থাকে কিনা আমরা জানি না, তবে ওনার এটা স্বভাব, এটা আমরা দেখেছি। এবং রাজ্যপাল যে কথাটা বলেছেন সেটা পশ্চিমবঙ্গে চলছে, অনেকগুলো স্তরে চলছে, শুধুমাত্র ভায়োলেন্স নয়, একটা ভয়, একটা আতঙ্ক, সমস্ত কিছুকে আমি নিয়ন্ত্রণ করব, সমস্ত কিছুকে আমি নিজের কবজায় রাখবো। একটা পুজো কমিটিতে আপনি যেতে ভয় পাবেন, তার কারণ হচ্ছে একটা পুজো কমিটির নিয়ন্ত্রণ আপনি পাড়ায় পাড়ায় দেখুন, তৃণমূল নেতারা সেই নিয়ন্ত্রণটা করছে। কই আগে তো ছিল না, পুজোটা নিজের ক্ষমতায় চলেছে। তাহলে সাধারণ মানুষ সেই পুজোয় আসতে ভয় পাচ্ছেন, যারা পুজোটা চালাতে একই সঙ্গে এই প্রশ্ন তো উঠছে যে রাজ্য মানবাধিকার কমিশন তাকে সত্যি কতটা সক্রিয় ভূমিকায় দেখা যাচ্ছে। আমরা কয়েক বছর আগেও রাজ্য মানবাধিকার কমিশনের যে অস্তিত্বটা দেখতে পেতাম, সেটা কি সত্যি এখন দেখা যাচ্ছে? একদম, রাজ্য মানবাধিকার কমিশন তার কাজ ঠিকমতোই করছে। ওনারা যেই সব কথাগুলো বললেন, আমার হাসি পাচ্ছিল। আজকেই আমাদের কলকাতা কর্পোরেশনের নির্বাচনের মকপোল হয়েছে। আমার 1 নম্বর বোরো, 1 থেকে 8 নম্বর ওয়ার্ড আছে বোরো 1-এ, সেখানে 8টা ওয়ার্ডের মধ্যে বিজেপির প্রতিনিধি 8টা ওয়ার্ডের মধ্যে মাত্র 3টে ওয়ার্ডে গেছেন। কিসের ভয় আছে? সেখানে তো সিপিএম, অন্যান্য দল, কংগ্রেস তাদের সকলের প্রতিনিধি ছিল, বিজেপির প্রতিনিধি নেই কেন? তারা দল সামলাতে পারছেন না, তাদের কর্মীরা তাদেরকে ছেড়ে চলে যাচ্ছেন, তাদের যারা প্রার্থী হয়েছেন তারা বলছে যে আমার সাথে একটা লোক, রাজ্য লোক পাঠাচ্ছে না। হ্যাঁ, তো সেখানে অন্যান্য দল করছে, সব দল করছে। আমাদের দলেও অনেকেও বিক্ষুব্ধ থেকে সে নির্দল হিসেবে দাঁড়িয়ে সে অম্লান। সায়নের কাছে একটু যাবো। সায়ন, আমরা দেখতে পেলাম যে রাজ্যের মানবাধিকার নিয়ে আন্তর্জাতিক মানবাধিকার দিবসে ফের একবার সংঘাতের আবহ, এই সম্পর্কে তোমার টেক কি?
মপিয়াদি, প্রথমত আমি বলতে চাই যে রাজ্য নির্বাচন কমিশনটা, সেই রাজ্য নির্বাচন কমিশনটা কার্যত ঘুমন্ত অবস্থায় আছে। নির্বাচন না মানবাধিকার কমিশন, সরি আই পার্ডন, মানবাধিকার কমিশনটা কার্যত ঘুমন্ত অবস্থায় আছে। কেন এই কথা বলছি? তার কারণ রাজ্যের বুকে একের পর এক ঘটনা যখন হয়, বিরোধী দল হোক বা যে কোনো সাধারণ মানুষের অভিযোগ যখন সামনে আসে, মপিয়াদি সাংবাদিক হিসেবেও যদি কাউকে জিজ্ঞাসা করা হয় যে শেষবারের জন্য রাজ্য মানবাধিকার কমিশনকে সক্রিয়ভাবে কবে কিছু বলতে শোনা গেছে, আপনি সেটাও শুনতে পাবেন। এবং রাজ্যপাল যিনি আজকে এই কথা বলছেন, আমি খালি দুটো কথা মনে করিয়ে দিতে চাই। রাজ্যপালও এই যে মানবাধিকার নিয়ে তার ডাবল স্ট্যান্ড কিরকম থাকে দেখুন। মনীষ শুক্লা যখন মার্ডার হয়ে গেল, উনি বললেন মনীষ শুক্লার ডেড বডি নিয়ে উনি রাজভবনে যাবেন। উনি এই কথা বলেছেন, আমরা কম বেশি সবাই শুনতে পেয়েছি। কলকাতার বুকে মহিদুল ইসলাম মিদ্দে যখন মিছিল করতে এসে তাকে পুলিশ পিটিয়ে হত্যা করলো, এই রাজ্যের রাজ্যপাল মুখে কুলু পেটে বসেছিলেন। এর সাথে আমি সেকেন্ড একটা জায়গাতে আসতে চাইছি, রাজ্যের যে মানবাধিকার কমিশন, একটা সময় মানবাধিকার কমিশনটা সক্রিয় ছিল। আপনি এক্ষুনি যার নাম বললেন, জাস্টিস অশোক কুমার গাঙ্গুলি, ফর্মার জাস্টিস অফ দ্য সুপ্রিম কোর্ট, তিনি যখন একের পর এক কথা বলছিলেন রাজ্যের সরকারকে, অম্বিকেশ মহাপাত্রর কেসে হতে পারে, সুদীপ্ত গুপ্তর কেসে হতে পারে, কামদুনিতে হতে পারে, একের পর এক ঘটনার সময় আমাদের নিশ্চয়ই মনে আছে সেই সময় তো অশোক কুমার গাঙ্গুলিকে কিভাবে সরিয়ে দেওয়া হয়েছিল। আমি সেকেন্ড একটা পয়েন্টে আসছি, রাজ্যের কমিশন হোক বা কেন্দ্রের কমিশন হোক, দুটো জায়গার হিউম্যান রাইটস কমিশনের মাথাতেই যাদেরকে বসানো রয়েছে, তারা কিভাবে শাসক দলের সাথে প্রত্যন্তভাবে একদম জড়িয়ে রয়েছে, আষ্টে পৃষ্ঠে জড়িয়ে রয়েছে, কম বেশি আমরা সবাই জানি। এ রাজ্যের আমি এখানে শাওনের বক্তব্যে রেস্টে সুকান্ত বাবুর কাছে আসবে। সুকান্ত বাবু, এই প্রশ্নটা কিন্তু তৃণমূলের তরফ থেকেও করা হয়েছে যখন আমরা দেখছিলাম যে এ রাজ্যে মানবাধিকার কমিশন তারা দল পাঠাচ্ছে ইত্যাদি। আতিফ রশিদের মতো ব্যক্তিত্বরা যারা সরাসরি নিজেকে একটি পার্টির সঙ্গে সম্পৃক্ত হিসেবে সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে নিজেদের পরিচয় দেন, তারা যদি, অর্থাৎ শাসকের পক্ষের কেউ, ঘোষিত কেউ যদি এই সমস্ত কোয়াজি জুডিশিয়াল বডিতে থাকেন, তাহলে কতটা জাস্টিস এক্সপেক্টেড? দেখুন, একটা কথা বলি, আপনি কিছু মুখ থাকে, কিছু মুখোশ থাকে। আপনি যদি দেখেন মানবাধিকার কমিশনের যারা কর্মী, তাদের সঙ্গে কিভাবে জড়িত, কোন গোপনে তাদের বাড়িতে যাচ্ছে, কার সঙ্গে থ্রেট হচ্ছে, কাদের সঙ্গে আঁতাত রয়েছে, এইগুলো খুব খুব অন্য স্তরে হয়, খুব গোপনে হয়। না, একটা মানবাধিকার কমিশন, রাজ্যের মানবাধিকার কমিশন হোক বা জাতীয় মানবাধিকার কমিশন, আমি একজন সাধারণ ইন্ডিভিজুয়াল, মানবাধিকার কমিশন থাকার অর্থ কি? আমার তার উপর ভরসা থাকবে, অর্থাৎ কোথাও যদি রাষ্ট্র আমার সঙ্গে ইনজাস্টিস করে তাহলে আমার একটা আশ্রয় আছে, আমার একটা সাহারা রয়েছে। কিন্তু এই সমস্ত ঘটনাগুলো আমাকে সেই আস্থাটা উদ্রেক করবে কি করে? মপিয়াদি, আমি একটা যেখানে একটা নাট্যগোষ্ঠী যদি সে তৃণমূলের সমর্থক না হয়, সে হল পায় না, তাহলে মানবাধিকার কমিশন নিয়ন্ত্রণে চলে গেছে। আপনি আজকে মোহনবাগান মাঠে যান, মোহনবাগান সমর্থকরা সেখানে আর পুরনোটা যেতে পারেন না, কারণ সেখানে বড় বড় আমি ধরে নিলাম, সুকান্ত বাবু ধরে নিলাম যে রাজ্য মানবাধিকার, রাজ্য মানবাধিকার কমিশন ঘুমন্ত, আমি ধরে নিলাম যে এ রাজ্যের শাসক দল অত্যন্ত খারাপ, আমি সব আপনার কথা মেনে নিলাম। আমার বক্তব্য হচ্ছে এরা খারাপ ধরে নিন, জাতীয় স্তরে কি হচ্ছে আমাকে বলুন, ধরে নিন এরা খারাপ ধরে নিয়ে বলুন। হ্যাঁ, জাতীয় স্তরে তারা খেয়েছে, পশ্চিমবঙ্গের পোস্ট পোল ভায়োলেন্সের জন্য যখন এসেছিল তারা খেয়ে গেছে পশ্চিমবঙ্গ থেকে। আমি একটা প্রশ্ন রাখতে চাই এখানে, যিনি বিজেপির তরফ থেকে বলছেন, খুব নির্দিষ্টভাবে বলছি, গত 7 বছর ধরে আমাদের দেশের মধ্যে ইউএপিএতে কেস তুমি যদি দেখো সেগুলো ভুড়ি ভুড়ি বেড়েছে। কাদের এগেনস্টে বেড়েছে মৌপিয়াদি? জার্নালিস্টদের এগেনস্টে, অ্যাক্টিভিস্টদের এগেনস্টে, লয়ার্সদের এগেনস্টে। সুপ্রিম কোর্ট যখন জার্নালিস্টকে যখন কোয়াস্ট করে দিচ্ছে তার এফআইআর কে, তুমি একটা বিবৃতি শোনাতে পারবে ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশনের তরফ থেকে যে কন্ডেম করা হয়েছে যে আপনি এইভাবে একজনের বারবারা রাও থেকে স্ট্যান স্বামীর মৃত্যু হয়ে গেল, অভিযোগ তিনি মিনিমাম চিকিৎসার সুবিধাটুকু অবধি পেলেন না, কোথায় মানবাধিকার? দেখুন, আমি একটা কথা বলি, কেন্দ্রে মানবাধিকার আছে কি নেই এই কথাটা আলাদা করে বলার কিছু নেই, কারণ মানে নেই, আপনি বলে দিচ্ছেন যে না না না, একদমই আছে। 1948 সালে ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস, দাদা এক সেকেন্ড শুনুন, হিউম্যান রাইটস এর হয়ে যারা গলা তোলেন তারা একটা বিশেষ ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস, সেখানে ভারতবর্ষের অংশগ্রহণ, ভারতবর্ষ আজকে কি বার্তা দিচ্ছে গোটা বিশ্বের কাছে? রাইট টু লাইফ কে প্রোটেক্ট করতে পারছেন? কে কি খেয়েছে তার ভিত্তিতে পিটিয়ে মারা হচ্ছে, কোথায় ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন? কি বলছেন আপনি স্টুডিওতে বসে? আমি আসলে একটু পার্থবাবুর কথা বলবো, পার্থবাবু প্লিজ এক সেকেন্ড স্যার,
পার্থবাবু, হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে দেখুন, মানবাধিকার মানে যে শুধুমাত্র খাদ্য, অন্ন, বাসস্থান এগুলো তো নয়। মানবাধিকারের অর্থ হচ্ছে যে মানুষের একটা সম্মান থাকবে এবং সমান অধিকার থাকবে ধর্ম বর্ণ নির্বিশেষে। আজকে পশ্চিমবঙ্গ এবং ভারতবর্ষে দুটো জায়গাতেই যে ধরনের সরকার রয়েছে একে অপরের পরিপূরক। মানবাধিকার এদের কাছে একটা প্রহসন মাত্র। যেমন রাজ্য মানবাধিকার কমিশন, তার কোনো রকম অস্তিত্বই নেই। শুধু মানবাধিকার কমিশন কেন, যে কোনো কমিশনই ধরা যায় কোনো অস্তিত্ব নেই। এমনকি কেন্দ্রেও আমরা ঠিক একই জিনিস দেখতে পাই। নির্বাচন কমিশনের কথা আমরা শুনতে পাই, যেহেতু নির্বাচনগুলো করতে হয় সেই জন্য। বাদবাকি কমিশনগুলো কারা হেড করছেন, লিড করছে, সেটাও সাধারণ মানুষ জিজ্ঞেস করলে আজকে বলতে পারবেন না। এক্ষুনি যে ব্যাপারগুলো উঠে এলো সেটা হচ্ছে যে পশ্চিমবঙ্গের রাজ্যপাল যেটা বলেছেন একদম সঠিক কথা বলেছেন, কিন্তু ঘটনা হচ্ছে যে রাজ্যপাল তার আবার এখতিয়ারের বাইরে গিয়ে বলছেন। কেননা রাজ্যপাল একটা কি বলবো, মানে সাংবিধানিক একজন ব্যক্তি। এই সরকারের বিরুদ্ধে তিনি যখন বলছেন, তার কিন্তু এটা চিন্তা করা উচিত যে তার বিরুদ্ধে আবার যখন মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী বলবেন বা অন্যান্য নেতৃবৃন্দ যখন বলবেন, তখন জিনিসটা কোথায় যাচ্ছে। যখন ঘটনাটা মানবাধিকার কমিশন, সেখানে একটা নোংরা রাজনীতির খেলায় নামিয়ে আনছি আমরা। এবং ঘটনা হচ্ছে যে আজকে মানবাধিকার কমিশন, আমার কাছে একটা খবর আছে যে তাদের অনুষ্ঠান করার মতো নাকি তারা হলই পাচ্ছেন না, এমন অবস্থা হয়েছে পশ্চিমবঙ্গে। এমনকি সারা দেশের ক্ষেত্রেও একই অবস্থা। মানবাধিকার কমিশনটা আজকে একটা হাস্যকর পর্যায়ে গেছে। আর শুধু মানবাধিকার কমিশন কেন, মানবাধিকার কমিশনের যা কাজ আমরা এতদিন দেখে এসেছি, আজকে না রাজ্য না কেন্দ্র কেউ একটাও মানছে না। আমি এখানে একটু কৃষাণুর কাছে আসবো। কৃষাণু, একটু আগে সায়ন যে প্রশ্নটা তুলেছে, সে প্রশ্নটা তো খুব ভ্যালিড প্রশ্ন। আমরাও কি স্মরণ করতে পারি যে সাম্প্রতিক অতীতে রাজ্য মানবাধিকার কমিশন খুব সিরিয়াস একটা নির্দেশ বা অবজারভেশন দিয়েছে? সত্যি তুমি আমাকে নিদর্শন দিতে পারো? না, সায়ন যেটা বললো, লাস্ট 5 বছরে রাজ্য মানবাধিকার কমিশনের একটাও খুব ইম্পর্টেন্ট, খুব সিগনিফিকেন্ট নির্দেশ অথবা অবজারভেশন আমি বলছি, সেটা হচ্ছে সায়ন বলতে গিয়ে প্রথমে মানবাধিকারকে নির্বাচন কমিশন বলে দিল। তো আমি দুটোই বলছি যে মানবাধিকার কমিশন নিয়ে যেসব এই পোস্ট পোল ঘটনা নিয়ে যেসবগুলো বলা হলো, সেইগুলো কিন্তু একটাও অভিযোগ রাজ্য মানবাধিকার কমিশনে যায়নি। ওইদিকে আমরা শুনছি যে 400 না 450-র বেশি অভিযোগ নাকি ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশনে এসে পড়েছে। তো আমার টেবিলে বিষয়টা না এলে, জানার জন্য আমি জাস্ট একটা জিনিস জানতে চাইছি। একটা জিনিস জানতে চাইছি, যেহেতু আমার স্মৃতি এই মুহূর্তে আমাকে প্রপারলি সার্ভ করছে না। আমি জাস্ট তোমার হেল্প চাইছি, তোমার কাছ থেকে সাপোর্ট চাইছি। তুমি আমাকে একটা মনে করাবে যে গত 5 বছরে কোনো খুব সিগনিফিকেন্ট নির্দেশ রাজ্য মানবাধিকার কমিশনের তরফ থেকে এসেছে? সিগনিফিকেন্ট নির্দেশ আসার জন্য তো একটা মানবাধিকার হননের বড় ঘটনা ঘটতে হবে। আমরা তো জানি একটা মানব দরদি, একটা মানবিক সরকার চলছে। আমরা তো সিঙ্গুরে কৃষকদের পেটাইনি, আমরা নন্দীগ্রামে তো জমি খালি করে মানবাধিকার নিয়ে কোনো সিরিয়াস অভিযোগই আসেনি। আমি বলছি মপিয়াদি, দুর্ভাগ্যের বিষয়টা কোথায় জানো তো? স্টুডিওতে বসেই সব আলোচনা হতে পারে, বাট এট দ্য এন্ড অফ দ্য ডে পোস্টপোল ভায়োলেন্স নিয়ে হাইকোর্টের যে অর্ডার ছিল, আমাদের দুর্ভাগ্য যে হাইকোর্ট কেন স্টেট হিউম্যান রাইটস কমিশনের ওপরেই কেন ভরসা করতে পারলো না, কেন ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশনের দিকে যেতে গেল? উনি বলতেই পারেন, এবার কোর্টের দিকে উনি একটা প্রশ্ন চিহ্ন রাখতে পারেন। কিছুদিন আগে আমরা দেখেছি সিবিআই দিয়েছিল, পরবর্তীকালে ডিভিশন বেঞ্চ সেই সিবিআই এর উপর স্টে দিয়ে দিয়েছে। তাই আপনি এবার আমাকে বলুন, কেন নিজের রাজ্যের মানবাধিকার কমিশনের ওপর কেন কোনো ভরসা রাখতে পারবে না? মহিলা কমিশনেরও একই অবস্থা। মহিলা কমিশনের শেষ কবে কোনো পর্যবেক্ষণ শোনা গেছে? বাংলার বুকে যে কোনো রকমের ঘটনায় শেষ কবে কোন রকমের কোন কথা শোনা গেছে? আমি আসবো, আমি একটু রঞ্জিতদার কাছে আসবো। আমি রঞ্জিতদার কাছে আসি। রঞ্জিতদা, আমরা দেখতে পাচ্ছি মানবাধিকার লঙ্ঘনের বিষয় নিয়ে অভিযোগের প্রতিযোগিতা চলছে। বর্তমান পরিস্থিতিটা কি, বাস্তব পরিস্থিতিটা কি? দেখুন, বাস্তব পরিস্থিতি হচ্ছে এটাই যে কেন্দ্র এবং রাজ্য কেউই মানবাধিকার প্রশ্নে আজকে আর বিন্দুমাত্র ছাড় দিতে রাজি নয়। দেখুন, আজকে আন্তর্জাতিক মানবাধিকার দিবস, সেখানে রাজ্য সরকার এটা একটা অনুষ্ঠান করতে পারলো না, রাজ্য মানবাধিকার কমিশন একটা অনুষ্ঠান করতে পারলো না। এবং রাজ্যপাল আজকে তিনি টুইট করছেন, এতদিন তিনি নীরব ছিলেন। মুখ্যমন্ত্রী তার সামান্যতম কথাই বলছেন না, কারণ তিনি মনে করেন তিনি হচ্ছেন মানবাধিকারের শেষ কথা। দেখুন, এই যে আগে কি হতো, এই 1995-এ এই রাজ্যে মানবাধিকার কমিশন হয় দেশের মধ্যে প্রথম। এবং আগে সারা বছর সরকারগুলো তারা মানবাধিকার লঙ্ঘন করত এবং এই মানবাধিকার দিবসে এসে একটা অনুষ্ঠান করত, বড়সড় হইচই করে তাদের পাপস্খলনের চেষ্টা করত।
এইবারে এখন যেটা করছে, এখন তারা মানবাধিকার নিয়ে কোনো চর্চাই করতে রাজি নয়, যার ফলে তারা মানবাধিকার দিবসের অনুষ্ঠানটাই বাতিল করে দিয়েছে। আর যে কেন্দ্রীয় সরকারের প্রশ্নে যদি আসি, মাত্র কয়েকদিন আগে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি মানবাধিকার কর্মীদের উদ্দেশ্যে একটা হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেছেন যে মানবাধিকার কর্মীদের কাজকর্মের জন্য দেশে বিদেশে সরকারের এবং দেশের বদনাম হচ্ছে, এবং তিনি বলেছেন এদের প্রতি নজর রাখতে হবে। তারপরে তার পরের দিনে স্বরাষ্ট্রমন্ত্রী তিনি বলেছেন যে মানবাধিকার কর্মীরা তারা রাষ্ট্রের নিপীড়নের বিরুদ্ধে কথা বলে কেন, তারা ধোঁয়াহীন চুল্লি, তারপরে মাওবাদী হিংসা, সরকার কতগুলো মহিলাদের জন্য টয়লেট বানাচ্ছে, এগুলো নিয়ে প্রচার করুক। এবং সর্বশেষ আপনারা জানেন যে আমাদের জাতীয় নিরাপত্তা পরিষদের প্রধান যে অজিত দোভাল, তিনি গোটা নাগরিক সমাজের বিরুদ্ধেই যুদ্ধ ঘোষণা করে দিয়েছেন। তিনি আইপিএসদের বলেছেন যে এখন নাগরিক সমাজেই হচ্ছে চতুর্থ ক্ষেত্র যুদ্ধের, এবং চতুর্থ ক্ষেত্র মানে হচ্ছে ফোর্থ জেনারেশন, মানে হচ্ছে যারা নন স্টেট অ্যাক্টার্স, মানে সন্ত্রাসবাদীদের সঙ্গে এই নাগরিক সমাজের, অর্থাৎ যারা এই মানবাধিকার কর্মী, বুদ্ধিজীবী, সাংবাদিক, শিক্ষক, যারা সমাজে জনমত তৈরি করে, যারা সোচ্চার, যারা প্রতিবাদী, তাদের বিরুদ্ধে তিনি পুলিশকে একেবারে বলেছেন যে এদের দিকে নজর রাখতে। এবং একই জিনিস আমরা দেখছি কেন্দ্র এবং রাজ্য কেউই ডিসেন্টের প্রশ্নে, ভিন্ন মত শোনার প্রশ্নে, ভিন্ন মত টলারেট করার প্রশ্নে কেন্দ্র রাজ্য কেউই কিন্তু সামান্যতম ছাড় দিতে রাজি নয়। দেখুন দুই সরকারেই কি করছে, তারা ইউএপিএ জারি করে তারা ইউএপিএ দিয়ে শাসন করছে। মাত্র কয়েকদিন আগে মুখ্যমন্ত্রী বম্বেতে গিয়ে তিনি বললেন যে ছত্রধর মাহাতোকে ইউএপিএ দিয়ে এনআইএ আটকে রেখেছে। ঠিক আমরা কয়েকদিন আগে একই জিনিস দেখলাম যে বোলপুরে যখন দেউচা পাচামি হওয়ার আগে আমরা দেখলাম যে ওখানকার একজন ছাত্রনেতা টিপু সুলতান, তাকে ইউএপিএ, বাচ্চা ছেলে, তাকে ইউএপিএ ধরে দিয়ে তাকেও জেলে পুরে রেখেছে। একটা কি 6 বছর আগের একটা মামলা, যে মামলায় যিনি প্রধান আসামি তিনি এখন সরকারের সঙ্গে সরকারের হোমগার্ডের চাকরি করছে। অর্থাৎ যদি আপনার ভিন্ন মত হয়, আপনি যদি প্রতিবাদী হন, আপনাকে একইভাবে কেন্দ্র রাজ্য দুই সরকারই একইভাবে জেলে পুরে দেবে। আপনি দেশের যে শ্রেষ্ঠ মানবাধিকার কর্মী যারা, আজকে স্ট্যান স্বামীর কথা আপনারা জানেন, সেই সুধা ভরদ্বাজ থেকে, সোমা সেন থেকে, বারবারা রাও থেকে আরম্ভ করে সমস্ত গৌতম নবলাখা, সারা দেশের মানুষ যাদেরকে সম্মান করে, আজকে তারা সবাই জেলবন্দি হয়ে রয়েছে। স্ট্যান স্বামীকে জেলের ভিতরে হত্যা করা হয়েছে। তেমনি এই রাজ্যে এখনো পর্যন্ত 72 জন রাজনৈতিক কর্মী, আজকে তারা 11-12 বছর ধরে তারা বিনা বিচারে, তারা আন্ডার ট্রায়াল প্রিজনার। এটা কল্পনা করা যায় যে 12 বছর ধরে বিনা বিচারে জেল খাটছে। অসংখ্য বন্দি, জেলগুলোর অবস্থা আপনারা কল্পনা করতে পারবেন না। জেলের মধ্যে দিনের পর দিন বিনা চিকিৎসায় বন্দি মারা যাচ্ছে। গতকাল আপনার উলুবেড়িয়া জেলে একজন বন্দি 31 বছরের যুবক মারা গেছে। কোনো জেলে কোনো চিকিৎসা নেই। কাজে সামগ্রিকভাবে আপনি লকডাউনের সময়ে দেখুন যে কিভাবে মানুষের প্রতি ব্যবহার করা হয়েছে। মহামারীর মধ্যে কতজন মানুষকে কোন সরকার রিলিফ দিয়েছে। আমরা দেখছি কিভাবে বিপর্যয় মোকাবেলা আইনকে ব্যবহার করে গণতান্ত্রিক বিরতিতে আমাকে যেতে হবে। বিরতিতে যাওয়ার আগে এই প্রসঙ্গে, অর্থাৎ এই যে মানবাধিকার সংঘাত, তাই নিয়ে পার্থ চট্টোপাধ্যায় এবং সুকান্ত মজুমদার কি বলেছেন আপনাদের দেখাবো। আমি রাজ্যপাল মহোদয়কে যতই দেখছি ততই ভাবছি যে উনি কতটা মানসিক ভারসাম্য ওনার আছে। তার কারণ রাজ্যের রাজ্যপাল, তার যে গরিমা, তার যে ঐতিহ্য, তার যে সম্মান, প্রায় প্রতিদিনই তিনি তার আচরণের মধ্যে দিয়ে ভুলুণ্ঠিত করছেন। মানবাধিকার কমিশনের সম্পর্কে তিনি যে মন্তব্য করেছেন তা আমি তীব্র ভাষায় নিন্দা করি, প্রতিবাদ করি। এবার নির্বাচনের পর পশ্চিমবঙ্গ যে ধরনের অমানবিকতার মধ্য দিয়ে গেছে, আমরা সত্যি আমরা বলতে গোটা দেশ অবাক হয়ে গেছিল যে মানুষের উপর ভিন্ন রাজনৈতিক মতাদর্শের জন্য কিভাবে এই ধরনের অত্যাচার করতে পারে। এবং আমি আগেও বলেছি, এখনও বলছি, এই প্রেজেন্ট সিচুয়েশনে পশ্চিমবঙ্গের গণতান্ত্রিক বা মানবাধিকারের অবস্থা যদি কোনো জায়গার সাথে কম্পেয়ারেবল থাকে, তুলনা করা চলে, তা হচ্ছে উত্তর কোরিয়ার সাথে। এ প্রসঙ্গে ফিরবো আলোচনায়, ছোট্ট একটা বিরতির পর ফিরছি, দেখতে থাকুন আপনার রায়।
ইতিমধ্যে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন অবসরপ্রাপ্ত বিচারপতি রাজ্য মানবাধিকার কমিশনের প্রাক্তন চেয়ারপারসন জাস্টিস অশোক গাঙ্গুলি। জাস্টিস গাঙ্গুলি, স্বাগত জানাই আপনাকে। মৌপিয়া কথা বলছি, আমি আসবো আপনার কাছে, তার আগে একবার দেখাবো এ রাজ্যে মানবাধিকার কমিশন রয়েছে, কিন্তু কি করতে রয়েছে। 3 বছরে 3 বার এই প্রশ্ন তুলেছে কলকাতা হাইকোর্ট। একইভাবে প্রশ্নের মুখে জাতীয় মানবাধিকার কমিশনও। জনজাতি অধিকার মামলায় সুপ্রিম কোর্টের প্রশ্ন, কাজ করতে না চাইলে জাতীয় মানবাধিকার কমিশন দিয়ে হবেটা কি? রাজ্যে মানবাধিকার কমিশন কি জন্য রয়েছে প্রশ্ন করেছিলেন কলকাতা হাইকোর্টের তৎকালীন বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায়। বিচারপতি বন্দ্যোপাধ্যায়ের প্রশ্ন ছিল, অবসরের পরেও কিছু ব্যক্তিকে বাড়তি সুযোগ দেওয়ার জন্যই তাদের মানবাধিকার কমিশনের দায়িত্ব দেওয়া হয়, নাকি আরও অধিকার খর্ব হলে তিনি যাতে সুবিচার পান তা নিশ্চিত করাই কমিশনের কাজ? অম্বিকেশ মহাপাত্রকে ক্ষতিপূরণ ও 2 অফিসারের শাস্তির সুপারিশ করেছিল রাজ্য মানবাধিকার কমিশন। সেই মামলায় রাজ্যের আইনজীবী সওয়াল, মানবাধিকার কমিশনের সুপারিশ মানার বাধ্যবাধকতা রাজ্যের নেই, এটা স্বেচ্ছামূলক। এর প্রেক্ষিতে বিচারপতি বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য, এই ঘটনা শুধু উদাহরণ মাত্র। রাজ্য মানবাধিকার কমিশনের ক্ষমতা, তাদের সুপারিশ মানা না মানা ঘিরে বহু অভিযোগ। এর মধ্যে বেশ কিছু গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ। জাতীয় মানবাধিকার কমিশনও একই ঘেরাটোপে। 2020 সালের ডিসেম্বরে কেন্দ্রকে সুপ্রিম কোর্টের তৎকালীন প্রধান বিচারপতির প্রশ্ন, মানবাধিকার কমিশনকে আপনারা কি মনে করেন? পাড়ার ক্লাব নাকি সেটাও মনে করেন না? 3 বছরেও একটি নির্দেশ পালনের সময় হলো না, তাও এত সংবেদনশীল একটি নির্দেশ। 2 আদিবাসী পরিবারকে বাসস্থান গড়ে দেওয়ার নির্দেশের প্রেক্ষিতে এই পর্যবেক্ষণ। কমিশনের সুপারিশ অগ্রাহ্য করার অভিযোগ যেমন ভুরি ভুরি, তেমনি কমিশনের ভূমিকা ঘিরেও বহু অভিযোগ। জাতীয় মানবাধিকার কমিশনে গড়ে বছরে 85,000 অভিযোগ। 76% ক্ষেত্রে পুলিশ ও সরকারি আধিকারিকদের ভূমিকা নিয়ে অভিযোগ। 3 বছরেরও বেশি সময় ধরে 62% অভিযোগের নিষ্পত্তি হয়নি। 3 বছরে গড়ে 35% সুপারিশ মানেনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। জাতীয় মানবাধিকার কমিশনের মাথায় এখন সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি অরুণ মিশ্র। তারপরও জাতীয় মানবাধিকার কমিশন ঘিরে ছবিটা বদলায়নি। রাজ্য মানবাধিকার কমিশনেও সেই একই ছবি। বহু অভিযোগের নিষ্পত্তি হয়নি। শতপ্রণোদিত অভিযোগ নেওয়ার ক্ষেত্রেও পিছিয়ে রাজ্য। দেশের মানবাধিকার কর্মীদের বড় অংশের দাবি, কমিশনের কর্তা ব্যক্তিদের নিয়োগেই লুকিয়ে কমিশনের দুর্বলতা। তাঁদের অভিযোগ, রাজ্য ও জাতীয় স্তরে অনেক সময়ই পছন্দের ব্যক্তিকে নিয়োগের চল রয়েছে। এভাবেই প্রতি মুহূর্তে দুর্বল হচ্ছে কমিশন। রাজ্য মানবাধিকার কমিশনের প্রাক্তন আইপিএস এর নিয়োগ ঘিরে প্রশ্ন ওঠে। জাতীয় মানবাধিকার কমিশনেও একাধিক নিয়োগ ঘিরে বিতর্ক। শাসক দলের পদাধিকারীদের কমিশনের সদস্য করা হয়েছে বলে অভিযোগ। বাংলায় ভোট পরবর্তী অশান্তির ঘটনায় প্রতিনিধি দল পাঠিয়েছিল জাতীয় মানবাধিকার কমিশন। সেই দলে ছিলেন আতিফ রশিদ, রাজীব জৈনদের মতো ঘোষিত বিজেপি নেতারা। মানবাধিকার কর্মীদের প্রশ্ন, এরপরও কমিশনের উপরে আস্থা কিভাবে থাকবে? ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। আমি জাস্টিস গাঙ্গুলির কাছে আসবো। জাস্টিস গাঙ্গুলি, আপনি জয়েন করার আগে যেটা নিয়ে আলোচনা হচ্ছিল যে রাজ্য মানবাধিকার কমিশন হোক বা জাতীয় মানবাধিকার কমিশন, যে লক্ষ্যে এই জাতীয় মানবাধিকার বা রাজ্য মানবাধিকার কমিশনের থাকার কথা, সেই লক্ষ্য কতটা পূরণ হয়? সাম্প্রতিক অতীতে আমরা কি দেখতে পাচ্ছি? কারণ যেটা আমরা দেখালাম প্রতিবেদনে, রাজ্য মানবাধিকার কমিশনের প্রয়োজনীয়তার কার্যকারিতা নিয়ে সেটা নিয়েও প্রশ্ন উঠেছে, আবার জাতীয় মানবাধিকার কমিশনের কার্যকারিতা সেটা নিয়েও প্রশ্ন উঠেছে। আপনার প্রশ্নটা কি? আপনি কি মনে করেন যে কতটা কার্যকারিতা রয়েছে বলে আপনি দেখতে পাচ্ছেন? আপনি নিজে এরকম গুরু দায়িত্ব সামলেছেন রাজ্য মানবাধিকার কমিশনের চেয়ারপারসন হিসেবে। এখন তার ভূমিকা সম্পর্কে আপনার কি মত? একই সঙ্গে জাতীয় মানবাধিকার কমিশনের ভূমিকা সম্পর্কেই বা আপনার কি অবজারভেশন? দেখুন, আমার মতামতের এখানে খুব একটা দাম নেই। যাদের মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে, যারা অভিযোগ জানাচ্ছেন মানবাধিকার কমিশনে, যারা মানবাধিকার কমিশনের সামনে বিচার চাইছেন, তাদের অভিমতটাই আসল এক্ষেত্রে। এখন মানবাধিকার কমিশন কেন তৈরি হয় সেটা কি আপনি একটু চিন্তা করে দেখেছেন? মানবাধিকার তো আমাদের সংবিধানের ছত্রে ছত্রে লিপিবদ্ধ আছে। আমাদের মৌলিক অধিকার আর মানবাধিকার সমার্থক, এবং মৌলিক অধিকার কোনো নাগরিকের হরণ হলে সেটা প্রধান
রক্ষা করার দায়িত্ব সরকারের। সরকার যদি না করেন তখন সংশ্লিষ্ট ব্যক্তি আদালতে যেতে পারেন, কিন্তু আদালত যেহেতু যাওয়া ব্যয় সাপেক্ষ এবং সময় সাপেক্ষ, সেই জন্য এটা মানবাধিকার কমিশন তৈরি হলো রাজ্যে এবং কেন্দ্রে। এখানে যাওয়া অত্যন্ত সোজা, এখানে কোনো আপনার ব্যবহারজীবী বা অ্যাডভোকেট লাগে না। এখানে যে কোনো মানুষ গিয়ে একটা দরখাস্ত করলেই মানবাধিকার কমিশন যদি মনে করে যে সেখানে একটা প্রাইমা ফেসি কেস আছে, তাহলে সেখানে এনকোয়ারি করে রেকমেন্ডেশন করতে পারে। একটা সহজলভ্য প্রতিকার মানবাধিকার রক্ষার, এটাই মানবাধিকার কমিশনের কাজ। সেখানে যদি মানবাধিকার কমিশন এর কাছে অভিযোগই জমা না পড়ে এবং মানুষ যদি না যায়, যেতে না পারে, আমি জানি না, আমি আদালতের পর্যবেক্ষণের কথা শুনেই বলছি। বর্তমানে কলকাতা হাইকোর্টের যে পর্যবেক্ষণ ছিল, তারা বলেছেন যে পোস্ট পোল ভায়োলেন্স নিয়ে কেন্দ্রীয় মানবাধিকার কমিশনের কাছে লোকে অভিযোগ জানাচ্ছে, কিন্তু রাজ্য মানবাধিকার কমিশনের কাছে অভিযোগ জানাচ্ছে না। কেন? যদিও নির্বাচন এই রাজ্যেই হয়েছে। এতে তারা বিস্ময় প্রকাশ করেছিলেন। আমিও এই আদালতের এই পর্যবেক্ষণের পরিপ্রেক্ষিতে বলতে পারি, এটা কিন্তু রাজ্য মানবাধিকার কমিশনের পক্ষে খুব ভালো বিজ্ঞাপন নয়। জাস্টিস গাঙ্গুলি, আমি এখানে একটু আপনার কাছে জানার চেষ্টা এর করব বেশি আর কি বলবো বলুন। যে ধরা যাক, কেন আপনিও যে প্রশ্নটা করলেন যে রাজ্য মানবাধিকার কমিশন বা জাতীয় মানবাধিকার কমিশন, তার প্রয়োজন কি? আমি একজন সাধারণ মানুষ, আমার কাছে তার প্রয়োজন, তার যথার্থতা, তার কার্যকারণ কি অ্যাপারেন্টলি? আমি মনে করি যে যদি কোনো কারণে কোনো রাষ্ট্রযন্ত্র আমার প্রতি ইনজাস্টিস করে, হ্যাঁ প্লিজ আমি শেষ করে নিই প্রশ্নটা, যদি রাষ্ট্রযন্ত্র আমার উপর ইনজাস্টিস করে, আমার যাওয়ার একটা জায়গা আছে, আমার সেখানে শেষ আশ্রয় হবে মানবাধিকার কমিশন। সেই জায়গাটা কি সত্যি সত্যি মেনটেন হচ্ছে? এই আস্থার জায়গাটা কি থাকছে, বজায় থাকছে জাস্টিস গাঙ্গুলি? এটা তো থাকা উচিত বলেই আমি মনে করি। সেই জন্যই তো মানবাধিকার কমিশন তৈরি হয়েছে, আইন তৈরি হয়েছে, কমিশন তৈরি হয়েছে। আপনি আইনটা পড়ে দেখবেন, সেকশন 12, যেখানে ফাংশনস অফ দ্য কমিশন কি, সেকশন 12 অফ দি অ্যাক্ট, মানে হিউম্যান রাইটস প্রোটেকশন অ্যাক্ট, সেখানে পরিষ্কার বলা আছে। এবং মানবাধিকার কমিশনের ওপরে থাকছেন একজন প্রাক্তন প্রধান বিচারপতি, হাইকোর্টের একজন প্রাক্তন প্রধান বিচারপতি। এখানে আমার প্রশ্ন জাস্টিস গাঙ্গুলি, যে রাজ্য মানবাধিকার কমিশনের ক্ষেত্রে আমরা এই নিদর্শনও দেখেছি যে সদ্য অবসর নিয়েছেন এমন একজন আইপিএস অফিসার, তিনি রাজ্য মানবাধিকার কমিশনের শীর্ষে বসেছেন। আবার বর্তমানে জাতীয় মানবাধিকার কমিশনে এমন সমস্ত পদাধিকারী রয়েছেন যারা দেশের শাসক দলের যে তারা সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত, সেটা তারা সোশ্যাল মিডিয়াতেও তারা স্পষ্ট সেই বার্তা দেন, অর্থাৎ সেটাকে তারা উল্লেখ করেন। তো এই নিদর্শনগুলো আপনি যেটা বলছেন যে ট্রাস্ট বিল্ডিং এর ক্ষেত্রে কোথাও কি অন্তরায় হতে পারে? দেখুন, সুপ্রিম কোর্ট বলে দিয়েছেন যে মানবাধিকার কমিশনে কোনো পুলিশ অফিসার থাকতে পারেন, এটা থাকলে কোনো বেআইনি হচ্ছে না বলে সুপ্রিম কোর্টের মতামত। সুতরাং সেই দিক থেকে দেখতে গেলে একজন পুলিশ অফিসার থাকতেই পারেন, কিন্তু তিনি যখন মানবাধিকার কমিশনের অন্তর্ভুক্ত হলেন, তখন তার নিরপেক্ষভাবে কাজ করাটাই তো মানুষ আশা করবে। ধরুন, আমি আপনাকে একটা কথা বলি, অনেক মানুষই বিচারপতি হওয়ার আগে কোনো দলের সঙ্গে ঘনিষ্ঠ থাকেন, তার কোনো দলের প্রতি একটু সহানুভূতি সম্পন্ন হন, কিন্তু যখন তিনি বিচারের আসনে বসেন, তখন নিরপেক্ষতাটাই তো
মানুষ আশা করে। আমি মানবাধিকার কমিশনে যোগদান করার পূর্বে আমার কি রাজনৈতিক ছিল, মানে যোগাযোগ ছিল? তার সঙ্গে তো আমার মানবাধিকার কমিশনে কাজ করার কোনো সম্বন্ধ নেই। সেখানে তো আমি নিরপেক্ষ থাকবো। একেবারে আমি এখানে একটু রঞ্জিত বাবুর কাছে আসি, তাহলে আমি কেন গেলাম সেখানে? একদমই আমি রঞ্জিতদার কাছে এখানে আসবো। রঞ্জিত দা, যেহেতু এর বাইরে তো পারসেপশনে, যেমনটা জাস্টিস গাঙ্গুলি বললেন যে সুপ্রিম কোর্ট বলে দিয়েছে তা আপত্তির কিছু নেই, কিন্তু যেহেতু আমরা দেখে থাকি, যদি বাস্তব পরিস্থিতি দেখা যায় যে অনেক ক্ষেত্রেই মানবাধিকার লঙ্ঘনের অভিযোগগুলো যাদের বিরুদ্ধে থাকে সেটা হচ্ছে পুলিশ প্রশাসন। পারসেপশনগতভাবে আমি যেটা বারবার বলছি যে ফাইনালি তো আস্থাবর্ধক একটা ইমেজ, সেটা খুব ইম্পর্টেন্ট এই সমস্ত কোয়াসি জুডিশিয়াল বডির। সেখানে কি কোথাও তার ছায়া পড়তে পারে? দেখুন, এই যে জাস্টিস গাঙ্গুলি যেটা বললেন যে সুপ্রিম কোর্ট বলেছে বেআইনি নয়, বেআইনি না হতে পারে, কিন্তু প্রশ্ন কাজটা নৈতিক নয়। একজন পুলিশ অফিসার, তার যেমন আমাদের এই পশ্চিমবাংলার যে রাজ্য মানবাধিকার কমিশনের যেই অফিসারের কথা, আইপিএসের কথা বললেন, সেই নপরাজিত মুখোপাধ্যায়ের বিরুদ্ধেই মানবাধিকার লঙ্ঘনের ভুরি ভুরি অভিযোগ ছিল। তা সত্ত্বেও তাকে মানবাধিকার কমিশনের শীর্ষে বসানো হয়েছে এবং সেটা নিয়ে আমরা হাইকোর্টেও মামলা করেছিলাম। পাল্টা মামলা করে করে মামলাটাকে নষ্ট করে দিয়েছে। বা জাতীয় মানবাধিকার কমিশনের ক্ষেত্রেও আমরা দেখছি সিবিআই অফিসার, পুলিশ অফিসার, বিজেপির লোক, এর আগে কংগ্রেসও একই কাজ করেছে। তারা এই ধরনের লোককে আইনি, তারা সেটা বেআইনি না হতে পারে, কিন্তু সেটা নৈতিক নয়। কারণ ওই পোস্টটা নির্দিষ্ট করা আছে যে মানবাধিকারের কাজকর্মে যারা মানবাধিকারের কাজকর্ম করে, যারা এই ব্যাপারে দক্ষ বিশেষজ্ঞ, তাদেরকে নিয়োগ করতে হবে। ওটা মূলত যখন আইনটা তৈরি হয় অ্যাক্টিভিস্টদেরকে নেওয়ার জন্য ওই পোস্টটা, কিন্তু সেখানে আমরা দেখছি পুলিশ অফিসারকে ঢুকিয়ে দেওয়া হচ্ছে। এই অনৈতিক কাজটা সবকটা সরকার করেছে। আমি আসবো রঞ্জিত, এখানে একটু দেখাবো যে ট্রাস্ট বিল্ডিং এর আপনি কথা বললেন যে গোটা রাজ্য মানবাধিকার কমিশন বা জাতীয় মানবাধিকার কমিশন নিজেরাই নিজেদের প্রতি আস্থা বিশ্বাস একেবারে শেষ করে দিয়েছে। কারণ কোনো কেসের ক্ষেত্রেই কোনো রিলিফ পাওয়া যায় না, তাকে তো রিলিফ পেতে হবে। আজকে জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান তিনি বলছেন যে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তাকে ধন্যবাদ জানাচ্ছেন যে কাশ্মীর সমস্যার সমাধান করার জন্য, 370 দ্বারা বাতিল করার জন্য। যখন গোটা কাশ্মীর সেনাবাহিনীর পায়ের নিচে, তারা গোটা কাশ্মীর যেখানে জ্বলছে, সেখানে তিনি তাকে অভিনন্দন জানাচ্ছেন। আজকে সামরিক শাসন চলছে গোটা উত্তর পূর্ব ভারতে, যেখানে সেনাবাহিনী গুলি করে মানুষকে হত্যা করতে পারে, সেখানে এবং 1528 মণিপুরে 1528 খুনের বিরুদ্ধে আজকে জাতীয় মানবাধিকার কমিশনে মামলা করেছে সেনাবাহিনী, তাদেরকে গুলি করে হত্যা করেছে। রঞ্জিত, আমি একটু দেখাবো হিউম্যান ফ্রিডম ইন্ডেক্স 2020, তার নিরিখে ভারত কোথায় দাঁড়িয়ে রয়েছে। হিউম্যান ফ্রিডম ইন্ডেক্স 162 দেশের মধ্যে ভারত 111 নম্বরে। 2019 সালের তুলনায় 17 ধাপ নেমেছে দেশ। মানবাধিকারে বাংলাদেশ এবং চীনের উপরে ভারত। ব্যক্তিগত অধিকারের মাপকাঠিতে ভারতের 6.3, আর্থিক অধিকারের মাপকাঠিতে ভারতের 6.43, প্রশাসনিক স্বাধীনতায় ভারতের মাত্র 5.1, নাগরিক স্বাধীনতার মাপকাঠিতেও 4.9, সব বিভাগে সেরা সুইজারল্যান্ড ও নিউজিল্যান্ড। এর পাশাপাশি কি কি কারণে ভারতে লঙ্ঘিত হয় মানবাধিকার, সেই প্যারামিটারগুলো দেখাতে দেখাতে আমি এই প্রসঙ্গে সুকান্তবাবুর কাছে আসবো। সুকান্তবাবু, এই তো চিত্র 2019-এর তুলনায় 17 ধাপ নেমে গেছে দেশ। দেখুন, একটা কথা বলি, এই সমীক্ষা কারা করে, কিভাবে করে আমি জানি না। 140 কোটি মানুষের কে কোথায় কোন পর্যায়ে আছে এটা বোঝা আমার ধারণা এই সমীক্ষাগুলোর পক্ষে সম্ভব নয়। আপনি কি এটা জেনে বুঝে বলছেন? তার কারণ বারবার আমরা যে জায়গাটাতে আসতে চাইছি, দেখুন ভারতবর্ষের সংবিধান যে কথা বলছে যে
আইনি ব্যবস্থা ছাড়া কেউ মানুষের পার্সোনাল লিবার্টি এবং তার বেঁচে থাকার অধিকারকে কেড়ে নিতে পারে না। মৌপিয়াদি, একবারের জন্য মনে করে দেখো, মানুষকে কুপিয়ে হত্যা করা হচ্ছে, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে, তাকে ছাড়ানোর জন্য কোর্টের সামনে জমায়েত করা হচ্ছে। এই দৃশ্য আমরা দেখিনি। মব লিঞ্চিং করবার পরে জেল থেকে যখন আসামি ছাড়া পাচ্ছে, মন্ত্রী গিয়ে গলায় মালা পরিয়ে দিচ্ছেন, উনি এখানে বসে মানবাধিকারের কথা বলছেন। না, এই কথাগুলো কি নতুন কথা নাকি? কোনগুলো নতুন কথা? বাম আমলে হয়নি। বাম আমলে হয়েছে? আপনি কোনটা বলছেন? আপনি কোনটাকে ঢাকতে চাইছেন? শাক দিয়ে মাছ ঢাকতে চাইছেন? আমি শাক দিয়ে মাছ ঢাকতে চাইছি না। মৌপিয়াদি আমি একটু অন্য জায়গায় যেতে চাইছি। মৌপিয়াদি লেট মি অ্যালাউ, আমি 30 সেকেন্ড সময় নেব। মৌপিয়াদি, একটা জিনিস ভালো করে লক্ষ্য করো, ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন বা স্টেট হিউম্যান রাইটস কমিশন, মাথার উপর কারা বসে আছে? হিউম্যান রাইটস কমিশনের কাজ সরকারের তাবেদারি করা নয়। যে দুজন বিচারপতি আছে, উইথ ডিউ রেসপেক্ট আমি বলছি, তার মধ্যে একজনের বিরুদ্ধে অভিযোগ যে তিনি নারদ মামলায় একজন মন্ত্রীকে রিলিফ দিতে চেয়েছিলেন। পরবর্তী সময়ে অরুণাভ ঘোষ উঠে বলেছিলেন, আপনার সাথে এই মন্ত্রীর ছবি দেখা যাচ্ছে, আপনি এই মামলা শুনতে পারেন না। ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন এক্ষুনি একজন বলছিলেন তিনি সরকারের কিভাবে তাবেদারি করেন। এবং দুর্ভাগ্যের বিষয় যে দুটো জায়গাতেই মানুষের অধিকার রক্ষার কথা, যেখানে মানুষের অধিকার রক্ষার জন্য লড়াই করবার কথা, কোন জায়গাতে দেখতে পাওয়া যাচ্ছে না। 2018 সালের পঞ্চায়েতের নির্বাচন কোথায় ছিল এরা? দেখুন, আমাদের রাজ্যে যে সমস্ত শিক্ষিকারা বিষ খেয়ে আত্মহত্যা করতে গেছিলেন চাকরি পাননি বলে, তাদের রাজ্যের শাসক দলে যোগদান করতে হয়। এটা মানবাধিকার লঙ্ঘন না হলে এটা সম্ভব নয়। আর একটা কথা, রোনা উইলসন এবং সুরেন্দ্র গ্যাডলিংয়ের কথা, এই এলগার পরিষদের, যেটা আমাদের মিস্টার সুর বলছিলেন একটু আগে, আমেরিকার যে সমস্ত পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল, সেখানে দেখা গেছে কি তাদের ইমেলে তাদের সমস্ত ঢুকিয়ে দেওয়া হয়েছে এনআইএর তরফ থেকে। যে কথা তারা লেখেননি সেই সমস্ত কথা, সেই সমস্ত মেল তাদের ইমেলের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে। ফলে আমরা কোন অবস্থায় বাস করছি? মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ সারা পৃথিবীতে বিভিন্ন সময় থাকবে। যেটা রঞ্জিত বাবুরা যে প্রসঙ্গ নিশ্চয়ই আমি রঞ্জিত বাবু যেটা বললেন, উনি একজন দীর্ঘদিনের কর্মী, উনি সত্যি মানবাধিকার নিয়ে কাজ করছেন। কিন্তু যারা ছদ্ম মানবাধিকার কর্মী, যেরকম রাজনৈতিক একটা পলিটিক্যাল অ্যাপয়েন্টমেন্টে আমরা দেখি, নিশ্চয়ই আজকে মুখ্যমন্ত্রীর যে টুইটটা যদি দেখবেন, আমরা তো এই রাজনীতির ঊর্ধ্বে গিয়ে একটা পরস্পর বিশ্বাসের বাতাবরণ তৈরি করে মানুষকে যাতে আমরা তাদের সমস্যার সুরাহ এবং তাদের অধিকার দিতে পারি, এই কথাই তো মুখ্যমন্ত্রী বলেছেন। কিন্তু আমরা দেখছি তো এই সোকল যে সিভিল সোসাইটি বা সুশীল সমাজের যারা প্রতিনিধির কথা বলছে, তাদের মধ্যেও তো অনেকারও তাদের ব্যভিচারের অভিযোগ, বিভিন্ন রকমের অভিযোগ তাদের টাইম টু টাইম এসছে, এবং তারা তাদের পদে থেকে প্রভাব খাটিয়ে সে হাইকোর্টের জাজ টাজের ক্ষেত্রে এটা হয়েছে। কোন ব্যক্তির বিরুদ্ধে একটা অভিযোগ থাকা আর সরকারের আমাকে এখানে শেষ করতেই হবে। জাস্টিস গাঙ্গুলি, অনেক ধন্যবাদ। ধন্যবাদ রঞ্জিত দা, ধন্যবাদ সায়ন, পার্থদা ধন্যবাদ, ধন্যবাদ কৃষাণু, সুকান্তবাবু ধন্যবাদ আপনাকেও। আপাতত ছোট্ট একটা বিরতি নিচ্ছি। বিরতির পর এই সম্পর্কে আপনারা, অর্থাৎ যাদের অধিকার নিয়ে আমরা এতক্ষণ আলোচনা করছি, তারা কি বলছেন, কি ভাবছেন, আপনাদের দেখাবো। ছোট্ট একটা বিরতির পর ফিরছি, দেখতে থাকুন আপনার রায়। আপনাদের উদ্দেশ্যে আমাদের রাজ্যে প্রশ্ন ছিল সোশ্যাল মিডিয়া মারফত। আজকের প্রশ্ন ছিল, মানবাধিকার কমিশনে আস্থাভাজনদের বসানোই কি বর্তমান ট্রেন্ড? 89% মনে করছেন হ্যাঁ, মাত্র 11% মনে করছেন না। অর্থাৎ এই মতটা, যদি এই প্রবণতাই হয়, তাহলে কিন্তু যথেষ্ট অ্যালার্মিং। কারণ তাহলে মানবাধিকার কমিশন, রাজ্য হোক বা জাতীয়, সেটা ফাইনালি সোনার পাথরবাটি হয়ে যায়। রুমা দত্ত বলছেন, সব নিরপেক্ষ সংস্থাই আজ আস্থাভাজনদের কবলে। নিরপেক্ষ সংস্থাগুলির সম্মুখ গতি এর যথার্থ প্রমাণ। মোহাম্মদ মন্ডল বলছেন, না হওয়ার কিছু নেই। কমলকান্তি চ্যাটার্জি বলছেন, বর্তমানে অতি নিম্নমানের রাজনীতি, যেখানে সরকার মানবাধিকার কমিশনে তাদের আস্থাভাজনদের বসাতে চাইবে। মানবাধিকারের আস্থাভাজন হওয়াই উচিত, কিন্তু কারো দাসত্বের আস্থাভাজন যেন না হয়, বলছেন ইপ্সিতা চ্যাটার্জি। এই প্রবণতা কিন্তু যথেষ্ট অ্যালার্মিং। কারণ মানবাধিকার কমিশন আসলে একজন নিপীড়িত মানুষের শেষ আশ্রয়। সেখানে দাঁড়িয়ে সত্যি যদি শাসকের, যে রাজ্যেরই হন না কেন বা কোনো দেশের হন না কেন, যদি শাসকের প্রবণতা থাকে আস্থাভাজনদের মানবাধিকার কমিশনের
সর্বোচ্চ পদে বসানোর, তাহলে কিন্তু আসলে মানবাধিকার কমিশন একটা সোনার পাথর বাটি হয়ে দাঁড়ায়। আপাতত আপনারা এখানেই শেষ করছি, দেখতে থাকুন জি24 ঘন্টা। এখন নিউজ দেখুন আপনার সময় মতো, আপনার হাতের মুঠোয়, রাজ্য, দেশ, দুনিয়া। ডাউনলোড করুন জি24 ঘন্টা অ্যাপ। এক ক্লিকেই পান সব আপডেট।